দেখা যাচ্ছে না তো। না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখেন গতদিন যে জিনিসটা একই একই প্রবলেমটাতে আমরা আছি, যে প্রথমে হচ্ছে স্যালারি ইনকাম, যেটা মাসুদ পারভেজের 10,35,000 টাকা, যার মধ্যে থেকে 1/3 অথবা 4.5 লাখ যেটা কম হবে 3,45,000 টাকা, তাহলে 6,90,132 টাকা। এটা আমরা দেখছি না। আর ইন্টারেস্ট যেটা উনি উনার উনার দুইটা ব্যাংক ইন্টারেস্ট ছিল, একটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে উনি 13,000 টাকা। আমি কিন্তু কোনো একজন ব্যক্তির যখন রিটার্ন করি, আমি যদি পার্সোনালি আমি আসলে ওরকম রিটার্ন ফাইল করি না। এটা আমার মনে হয় এখানে অনেকে জানেন আমি আসলে ওইভাবে করি না, শুধুমাত্র লিমিটেড যেগুলো রিকোয়েস্টের ফাইল সেগুলো এরকম করি, কারণ আমি আসলে এটাকে ওইভাবে প্রফেশন হিসেবে নিতে চাইনি। তো আমি কিন্তু এইভাবে ভাগ ভাগ করে করি, মানে এটা একদম পুরোটাই শিট ওয়াইজ করে প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আলাদা ওয়ার্কিংস করে আমি এভাবে করি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে করতে। এটা আমি শিখেছি স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোং, ওদের ফার্ম থেকে, যখন আমি ওখানে 6 মাস ছিলাম। তো ওরা কিন্তু এইভাবে স্পেসিফিকলি করে, একদম পুরা ডিটেলস করে, ইন ডিটেলস করে। তাহলে যখন আপনি করবেন, মানে শুধুমাত্র গদ বাঁধা করলে আপনি একটা প্রফেশনাল ওয়েতে করবেন। আমার কথা হচ্ছে ফি কি নিচ্ছেন না নিচ্ছেন সেটা ফ্যাক্টর না, বাট একটা প্রফেশনাল প্রফেশনাল ওয়েতে একজনকে প্রেজেন্টেশন দিবেন। তাহলে ইন্টারেস্ট এবং টিডিএসটা দেখেন, আমি বলছি কি এখানে যদি কোনো ইয়ে থাকে, এফডিআর অথবা সেভিংস অ্যাকাউন্ট থাকে, ওনার ওই যে মাসুদ পারভেজের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটা অ্যাকাউন্ট ছিল, আর এবি ব্যাংক একটা অ্যাকাউন্ট ছিল। ওখান থেকে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে সেটাও আমি রেখে এখানে লিখলাম। গ্রস অ্যামাউন্ট, কিন্তু এটা মনে রাখবেন গ্রস অ্যামাউন্ট। আর এখান থেকে টিডিএস কত কাটা গেছে সেটাও লিখলাম। আর নেট ক্রেডিট কত টাকা ব্যালেন্স অ্যাকচুয়ালি পেলো সেটাও লিখলাম। দিয়ে আমি ক্লোজিং ব্যালেন্সটা এখানে বসায় রাখলাম। ক্লোজিং ব্যালেন্সটা কখন লাগবে? যখন আমি ক্যাশ ফ্লো রিকনসিলিয়েশন করব তখন লাগবে, তখন আমি এখান থেকে ওই ক্যাশ ফ্লো রিকনসিলিয়েশনে আমি লিঙ্ক করে দিই। অন্যদিকে একটু আগে যেটা বলছিলাম, ওনার সঞ্চয়পত্র ছিল। দেখেন, জনাব মাসুদ পারভেজের এই ইনকাম ইয়ারে এখন কিন্তু একটা জিনিস বলে রাখি, সঞ্চয়পত্র, গাড়ি, ভূমি, এই তিনটা কিন্তু আয়কর অফিসাররা কিন্তু যে কোনো সময় দেখতে পারেন কোনো ব্যক্তির। এনআইডি দিয়ে সার্চ দিলেই ওনাদের কাছে এরকম সফটওয়্যার দিয়ে দেওয়া আছে, ওনারা কিন্তু দেখতে পারেন। তাছাড়া সঞ্চয়পত্রগুলো এখন অনলাইন বেসিস, 2019-এর পর থেকে সব সঞ্চয়পত্র এখন অনলাইন। এবং গভর্নমেন্টের যে থ্রেশহোল্ড আছে, যে 50 লাখ টাকা অথবা জয়েন্টলি 1 কোটি টাকা, এই থ্রেশহোল্ডটা দিয়ে পুরা একটা ট্যাবলের মাধ্যমে চলে আসে, একটা প্রত্যয়নপত্র নিতে হয়, সেখানে চলে আসে। তো জনাব মাসুদ পারভেজ যখন এটা দিয়েছিলেন, তখন উনার আমি এইভাবে দেখেছিলাম যে উনার 46,75,000 টাকা সঞ্চয়পত্র ছিল, যার মধ্যে থেকে উনি নগদায়ন করে ওনার এখন লাস্ট ক্লোজিং ব্যালেন্স আছে 44 লাখ টাকা। আর উনি ইন্টারেস্ট পেয়েছেন, এই ইন্টারেস্ট পেয়েছেন এগুলো এবছরে। আর টিডিএস কাটা গেছে এটা, আর নেট অ্যামাউন্ট ছিল এই এই অ্যামাউন্টটা। তাহলে উনি ইয়ে থেকে, সঞ্চয়পত্র থেকে সুদ পেয়েছেন 12,34,246 টাকা। আর ওখান থেকে ট্যাক্স কাটা গিয়েছে 1,20,578 টাকা। এখন দেখেন সঞ্চয়পত্রের সুদটা কোথায় গেছে, আর এখানে 32,000 যে ইন্টারেস্ট অ্যামাউন্ট সেভিংস অ্যাকাউন্টে সেটা কোথায় গেছে। এই জিনিসটা দেখেন, যখন আমরা এখানে ক্যালকুলেশন করছি, তখন ইনকাম আন্ডার সেকশন 62, এখানে কিন্তু আমি শুধুমাত্র ইন্টারেস্ট অ্যামাউন্ট করে রেখেছি। ঠিক আছে, শুধুমাত্র সেভিংস এবং এফডিআর ইন্টারেস্টটা আন্ডার সেকশন 62-তে যাবে। ঠিক আছে, এই কারণেই আমি এখানে এটা এই জায়গায় রেখেছি। আর দেখেন, এটা ছিল এই যে 6,90,000, এটা ছিল রেগুলার সোর্স থেকে ইনকাম উনার ক্ষেত্রে, মাসুদ পারভেজের ক্ষেত্রে। এবং এই যে ইন্টারেস্ট ফ্রম ইয়ে, যেটা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, যেটা যেহেতু ওটা ডিডাকশন করা হয়েছে আন্ডার সেকশন 102, 102টা আবার আন্ডার সেকশন 163-তে আছে মিনিমাম ইনকাম। সুতরাং সেটা এখানে আমি নিয়ে আসছি, শুধুমাত্র ইন্টারেস্ট অ্যামাউন্টটাকে কোথায় নিয়ে আসলাম, এই যে 2 নম্বরের রোতে। তাহলে দেখেন টোটাল মিলে ওনার ইনকাম হচ্ছে কত, এই দুটা 7,22,388 টাকা। আর ইনকাম আন্ডার ফাইনাল সেটেলমেন্ট, এটা তো আমরা দেখলাম, এটা কত, 12,34,000 টাকা ওনার ইনকাম আন্ডার ফাইনাল সেটেলমেন্ট। এটাকে আলাদা করে প্রেজেন্টেশন দিতে হবে আপনাকে, কারণ
আপনি তো এইটার উপর আবার এই যে এই এই সঞ্চয়পত্র যে সুদটা, এটার উপর তার কোনো ট্যাক্স চার্জ করতে পারবেন না। কিন্তু এই ব্যাংকের ইন্টারেস্টের উপর আপনাকে সুদ চার্জ করতে হবে, স্ল্যাবে চার্জ করতে হবে। তো সুতরাং যখন আপনি এই 7 লাখ টাকার উপরে শুধুমাত্র স্ল্যাবে ট্যাক্স চার্জ করবেন, এই 12 লাখ টাকার উপরে কোনো স্ল্যাবে ট্যাক্স চার্জ করা হবে না। তো যেহেতু মাসুদ পারভেজ, উনার বয়স ছিল মোর দেন মোর দেন 65, আমরা যেটা গতদিন দেখেছিলাম, তাহলে প্রথম 4 লাখ টাকার উপর 0%, পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, আর এই যে বাদ বাকি 2,22,000, এই যে 7,22,000, আর এখান থেকে 5 লাখ বাদ দিলে তাহলে 2 লক্ষ। মানে একটা কথা, তার মানে হচ্ছে যে যখন আমরা চূড়ান্ত যেগুলো ফাইনাল ট্যাক্স হয়ে যায় ওগুলো স্ল্যাবের সময় আমরা হিসাবটা করব না, আমরা রেগুলার ইন সোর্স যেগুলো ওইটাকে ওটার উপরই স্ল্যাবটা কাউন্ট করব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ফাইনাল সেটেলমেন্ট আচ্ছা। স্পেসিফাই। এখন দেখেন, আপনি একটু আগে যদি ওই আসারোটা খেয়াল করেন, তখন দেখবেন ওখানে হুম। ব্যক্তির ক্ষেত্রে ফাইনাল সেটেলমেন্ট দিছে শুধুমাত্র সঞ্চয়পত্রকে, আর কাউকে দেয় না। সঞ্চয়পত্র। হ্যাঁ, হ্যাঁ। তো সুতরাং এটা মনে রাখতে হবে, সঞ্চয়পত্রটাকে আমরা আলাদাভাবে প্রেজেন্টেশন দিব, এবং সেটাকে জি। কখনো আমরা স্ল্যাবে ক্যালকুলেশনে আনবো না। ঠিক আছে? তাহলে দেখেন, এই 7,22,000 টাকার উপরে আমরা তাহলে এই ট্যাক্স ক্যালকুলেশন করলাম, কত টাকা আসলো? 27,229 টাকা। কিন্তু দেখেন তো, আপনি তো ফাইনাল সেটেলমেন্টের 12,34,000 টাকা ইনকাম করছিলেন, ঠিক না? এটার উপরে তো আপনার ট্যাক্স আসছে কত? 1,20,000 টাকা। তাহলে টোটাল ট্যাক্স আপনার কত? 1,47,000 টাকা। এই জিনিসটা কি বোঝা গেছে কিনা দেখেন। জি। আচ্ছা, এখন ক্লিয়ার। আসেন, এখন আসেন এই জনাব মাসুদ পারভেজ সাহেব 30শে মে 2024, মানে কি ওই অক্টোবরে 5 লাখ টাকা বিনিয়োগ করেছেন সঞ্চয়পত্রে, ঠিক না? 30শে মে 2024, হুম। তাহলে 30শে জুনের ভিতরে করেছে তো, ঠিক আছে? জি। তাহলে সেটা ওনার ইনভেস্টমেন্ট হিসেবে এখানে আসছে, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। হুম। আর আমি কি বলেছি, এখানে 20,000, এখানে কিসের উপরে? এই দেখেন, 7,22,000 থেকে কি বাদ যাবে? 32,000 বাদ যাবে, তাহলে 6,90,000। এটার উপরে কত পার্সেন্ট? 3%, নাকি? তাহলে 20,704 টাকা। এটা ছিল আহ, ক, মানে এ। আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 5 লাখ টাকা, তার উপরে কত পার্সেন্ট? 15%। কত? 75,000 টাকা। ঠিক আছে? আর ম্যাক্সিমাম লিমিট কত? 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটি কম, 20,704 টাকা। আচ্ছা, আবার আমাদের মনে হয় আর 10 মিনিট আছে। তো যে কোনো মুহূর্তে হয়তো আমি এটা শেষ করে দিই, পরে আবার আপনারা জয়েন হবেন একই লিঙ্কে। ঠিক আছে? এখন আসি, তাহলে 20,704 টাকা যদি এখান থেকে, এই যে 1,47,813 টাকা থেকে আমাদের গ্রস ট্যাক্স আসছিল ওই ফাইনাল সেটেলমেন্ট সহ, তার মধ্যে থেকে রিবেট পাইছি আমরা 20,704 টাকা। তাহলে আমার ট্যাক্স, নেট ট্যাক্স লাইবিলিটি কত? 1,27,000 বিয়োগ দিলে যা হয়। আর আমি ডিডাক্ট করছি কত দেখেন, 5,000 টাকা স্যালারি বাবদ ডিডাকশন, 3,616 টাকা, এই যে 3,616 টাকা, আর সঞ্চয়পত্রের উপর হচ্ছে 1,20,000 টাকা। তাহলে টোটাল মিলে কত? টোটাল 1,29,000 টাকা কিন্তু ট্যাক্স ডিডাক্ট হয়ে গেছে। দেখেন, ওনার নেট ট্যাক্স লাইবিলিটি ছিল কত টাকা? 1,27,113 টাকা। 27,113। কিন্তু ট্যাক্স ডিডাক্ট হয়েছে কত টাকা? 1,29,000 টাকা। তাহলে উনত্রিশ এখন হাজার কোনো ফেরত 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 পাওয়ার সিস্টেম নাই। এটাই তাহলে কি? এটাই ফাইনাল ট্যাক্স, এটাই মিনিমাম ট্যাক্স। বুঝতে পারছি এবার? এটাই ফাইনাল ট্যাক্স এবং এটাই মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হবে। এটাকে বুঝতে পারছেন এখন? আর এখানে ওই যে আমরা যেটা করছিলাম, এটা কি বলে, আপনার কোনো ইন্টারেস্ট, ওই যে সেকশন 162 এবং 154 এর ইস্যুটা থাকবে না। কারণ এখানে তো সে তো আর বেশিই দিয়ে দিছে, ঠিক না?
তাহলে এই প্রবলেমের মধ্যে আমরা দেখলাম কি, স্যালারি, ব্যাংক ইন্টারেস্ট এবং সঞ্চয়পত্র, এই তিনটে জিনিস আমরা দেখলাম। এই প্রবলেমে কারো কোনো আহ, মানে কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলেন, তাহলে আমরা আমার এইটা একটা বলেন। আমি একটা আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, এইটা সিস্টেম বুঝছি, আমরা যা রিটার্ন ফিল আপ করবো এই সিস্টেমে ক্যালকুলেশন করে রিটার্ন ফিল আপ করবো, কিন্তু আমরা যখন এই যে যেমন আমরা আইপিটি পরীক্ষার সময় কি আমরা এই সিস্টেমে করতে হবে, নাকি আমরা এই যে রিডিউস রেট না করে শুধু সঞ্চয়পত্রটাকে চূড়ান্ত কর দায় ধরে, আদার যে ব্যাংক ইন্টারেস্ট এগুলাকে টোটাল ইনকাম ধরে ওখান থেকে 3% মানে ইয়ে করবো? না 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 যদি না, এটা আমি ওই জিনিসটা বুঝাতে চাইছি আপনাদেরকে। এই যে জি এটা যদিও আমরা অ্যাকচুয়ালি হয়তো কোনো রিটার্ন ফিল আপের জন্য মনে করতেছেন, কিন্তু আপনি তো পরীক্ষা দিচ্ছেন তো আসলে ওটা শেখার জন্য। আমি বুঝতে পারছি আপনাকে। না, এটা ঠিক আছে। আমি ওই ধরেন আমি ওই বিপটাতে একটু ইয়ে করতেছিলাম কয়েকদিন, তো তো সেখানে আমাদের ওই আমাদের রাদুল্লাহ সাহেব বললো যে আপনি তো শিখতেছেন, আপনি শিখার পরে যখন বাস্তব প্রয়োগ করবেন তখন আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, কিন্তু এই ক্ষেত্রে আপনার জন্য এটা না হলেও চলবে, তাহলে এটা তো বলতেছে সেটা প্রশ্নটা। আমি জানি না আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি তাহলে তো একটা সেকশন যেটা আছে মানে ধারা 78, জি 78-এর এই জি জিনিসটাতে আপনি দেখবেন। আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনি যখন এই কোশ্চেনটা করছেন জি তখন আমি বলি জি আপনি আয়কর নির্দেশিকায় আহ, জি আমি একটা প্রবলেম দেখাবো, ওখানে কিন্তু এটা করে দেওয়া আছে প্রবলেমটা। তো সুতরাং আপনাদের কিন্তু কোশ্চেন আসবে ওই নির্দেশিকা থেকে, বুঝতে পারছেন? না তো না, ওটা ঠিক আছে, ঠিক আছে। এখন হলো আমরা তো যদি মানে আমরা পরীক্ষাতেও এইভাবে করতে হয় যে রিডিউস রেট, তারপর 163 আলাদা করি, বা চূড়ান্ত কর দায়, ওই দুইটার ভিতরে পার্থক্য করি, 3% ট্যাক্সেবল ইনকাম যেটা টোটাল ইনকামের, তাহলে ওইভাবে কি ওইগুলা বাদ দিয়ে ওইভাবে করতে হবে? উনি বলছিল আর কি যে এবার আপনার যেহেতু লার্নার, আপনারা আপনি, আমার শিখতেছেন, মনে আপনারা হয়, যখন বাস্তব প্রয়োগ করবেন রিটার্ন সাবমিট করবেন সেটাই যে। না না, আমার জি মনে হয় আমার যদি যদি আমার ওপিনিয়ন বলেন, আমি জানি না আমি কে কিভাবে এটা জি বলছে, বাট আমি আমার ওপিনিয়ন বললে আমি বলবো কি, যেহেতু একটা আইনে আছে, তা সুতরাং আপনি ওভাবে আইনের মতো করে করে জি পাশের রেফারেন্সটা লিখে দিবেন অ্যাজ পার জি সেকশন 78। আচ্ছা, বুঝছেন? কারণ বুঝছি। ধরেন জি ঠিক আহ, আছে। উনি জি হয়তো উনার মতো করে বলেছেন, কিন্তু এখন ধরেন খাতাটা আমার কাছে আসছে, জি ধরেন আমি জাস্ট অ্যাজ জি এক্সাম্পল বললাম, তাহলে তো অবশ্যই আমি জি তখন কি করব, আমি তো তখন লটা দেখবো, ঠিক না? জি তা আর যদি, বুঝছি। সরি সরি, অন্যভাবে নিয়েন না, আমি এই জন্য বললাম না মানে না ঠিক যেটা আছে। না না সেই জন্য লটা তো, যেভাবে না আছে। না মানে উনি যেহেতু, না এখন যেহেতু ওখানে ওইটা শুনছি, এখন আপনার কাছে শুনছি, সেই জন্য আমার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ক্লারিফিকেশনটা আই গট আমি ইউ পয়েন্ট, ক্লিয়ার করে নিচ্ছি। আই গট ইউ পয়েন্ট, আই গট ইউ পয়েন্ট। তবে আমি আপনাকে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো মানে এস পার সেকশন জি অনুযায়ী যা, ঠিক আছে? জি ওকে, থ্যাংক ইউ। এমনিদিকে আমরা ঠিক। প্র্যাকটিসের জন্য কি আইকন নির্দেশিকাটা প্র্যাকটিস করতে বলতেছেন বেশি? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটাই করাবো, ওটাই আজকে একটু ধরা আচ্ছা দিব জিনিসটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা ছিল এই প্রবলেমটা। মোটামুটি দেখবেন আপনি, ওগুলো দেখলে বুঝতে পারবেন এইভাবেই আসলে জিনিসগুলো করা, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারবেন জিনিসগুলো, ঠিক আছে? তাহলে প্রবলেমটা এইভাবে থাকুক, এইভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি এই প্রবলেমের ভিতরে আস্তে 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 ওই গৃহ সম্পত্তি, কৃষিখাতে আয়, এগুলো আস্তে আস্তে ঢুকাবো। তখন আপনারা আরো মোট মানে জিনিসগুলো বুঝতে পারবেন, কারণ ওই আয়কর নির্দেশিকা তো ওইভাবে একটার পর একটা, একটার পর একটা একটা। আর আপনারা এটা মনে রাখবেন, ওখানে কিন্তু ছোট ছোট অঙ্ক, ছোট ছোট অঙ্ক থাকবে, ঠিক আছে?